দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। সাম্প্রতিক রাজনীতির বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এছাড়াও কড়াইলে আগুন লেগেছে, সে নিয়েও খানিকটা কথা বলতে চাই। সে আগুন অবশ্য এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ল, তিনি মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়বাদী আইনজীবী ফোরাম। আছেন তাজনুভা জামিন, তিনি যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। এবং আছেন মাসুদ রানা, তিনি সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ মার্কস পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই। মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই। কড়াইলে এই বছরই ফেব্রুয়ারিতে এর আগে একবার আগুন লাগলো, এবারও আগুন লেগেছে। সেখানে বেশ পুরনো একটি পাঠাগারে আমারও যাবার সুযোগ হয়েছিল, শহীদ রুমি পাঠাগার, সেটিও পুরো একেবারে ছাই হয়ে গেছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। এই ঘটনাগুলো বারবার যে ঘটে, তার পেছনে কি আর কোনো কারণ দেখেন নাকি নেহাতি দুর্ঘটনা? ধন্যবাদ। যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকে কড়াইলে আগুন লাগার যে ঘটনা ঘটেছে, কড়াইলের সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। একটা পাঠাগার গড়ে তোলার সাথে আমরা যুক্ত ছিলাম। শুনলাম সেই পাঠাগারের ৬,০০০ বই পুড়ে গিয়েছে এবং সেখানে আমাদের একজন কর্মী এখনও পাঠাগার একটা জায়গায় নারীদের নিয়ে কাজ করে, পাঠাগারের কাজ করে। তো আমরা আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো, নিহাত অগ্নিকাণ্ড, এরকম আমরা কখনো দেখি নাই। অতীতে আমরা দেখেছি যে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে অনেক ধরনের কারণ থাকে। একটা হচ্ছে যে ধরেন অব্যবস্থাপনার বিষয় থাকে, আরেকটা বিষয় যেটা থাকে সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। কারণ ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেখানে গরিব মানুষ বসবাস করে, বস্তি আছে। এই জায়গাগুলোকে নিয়ে আমরা দেখেছি যে অনেক ধরনের পরিকল্পনা থাকে এবং সেগুলোর সাথে বিভিন্ন সময় আমরা অতীতে দেখেছি যে যারা ক্ষমতাসীন তারা এই বিষয়গুলোর সাথে যুক্ত থাকে এবং তাদের নানান ধরনের পরিকল্পনা থাকে। ফলে আমরা যে বিষয়টা বলতে চাই যে এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে, আজকে আবার ঘটলো। ফলে এই বিষয়গুলোর একটা সুষ্ঠু তদন্ত দরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি এবং এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টার ব্যাপারেও আমরা মনে করি যে সরকারের একটা সজাগ দৃষ্টি থাকা দরকার। নির্বাচন ঘিরে প্রচুর আলাপ এবং এই সরকার আসলে নির্বাচনের আগে কি করতে পারে সে নিয়ে বিস্তর আলাপ রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সাথে চুক্তি এবং সেটির গোপনীয়তা, এই বিষয়গুলো নিয়ে। এই ক্ষেত্রে বিএনপিও এক ধরনের অবস্থান জানিয়েছে গতকালকে। আপনাদের দলীয় অবস্থানটা আসলে এই ব্যাপারে কি? আমরা গণ অভ্যুত্থানের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আওয়ামী লীগের শাসনামলে বিদেশিদের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করা হবে এবং আমাদের দেশের স্বার্থবিরোধী চুক্তি হলে সেই চুক্তি বাতিল করা হবে। কিন্তু আমরা যদি দেখি অভ্যুত্থানের পরে এই সরকার আওয়ামী লীগের সাথে বা বিদেশিদের সাথে আসলে কী ধরনের চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু আমরা জানি না। এবং এই যে নিউমরিং টার্মিনাল, সেটা বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সরকারের সময়ে এক ধরনের সিদ্ধান্ত ছিল, এটাকেই কিন্তু বাস্তবায়িত করছে এই সরকার। এবং কোনো ধরনের টেন্ডার দেওয়া ছাড়া এটা একটা লাভজনক বন্দর, সেই লাভজনক বন্দরকে নানানভাবে একটা আলোচনায় নিয়ে আসা হচ্ছে। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দেখছি যে এই বন্দরকে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিকভাবে সেটা প্রচার করছে কিন্তু এই সরকার। এবং এখানে আপনারা দেখবেন যে বিদেশিদের নিয়ে আসলেই যেন আমাদের দেশ এবং আমাদের বন্দরগুলো খুব উন্নত হবে, এই ধরনের এক ধরনের প্রচারণা সেটা নিয়ে আসা হচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখছে, সেটাকে আপনারা কিভাবে দেখেন? দেখেন, বিনিয়োগের কথা যে কথাগুলো বলা হয়, যেমন হচ্ছে লালদিয়া চরের ক্ষেত্রে বলা হয়েছে যে 3 বছরের অধিক সময় এখানে 6,700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। তাহলে আমাদের সরকারের কি ধরেন 6,700 কোটি টাকা নাই? আমরা দেখলাম যে আমাদের দেশের এই যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে এবং দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সেই ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য 20,000 কোটি টাকা কিন্তু সরকার বরাদ্দ করছে। অথচ আমরা দেখছি যে বিনিয়োগ করা হবে 6,700 কোটি টাকা, সেটাই কিন্তু অনেক ফুলিয়ে ফাঁপিয়ে আলোচনা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে মানে এই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে বিনিয়োগের যে মানে বিষয় নিয়ে আসা হয়েছে বা বিনিয়োগের যে পরিমাণটা নিয়ে আসা হয়েছে, আলোচনায় নিয়ে আসা হচ্ছে, এই সক্ষমতা কিন্তু বাংলাদেশের সরকার আমরা দেখছি যে অন্যান্য বহু ক্ষেত্রে তার সেই বিনিয়োগ আছে। এবং আমাদের দেশের নিউমরিং টার্মিনাল তৈরি করার ক্ষেত্রে এই সরকারের একটা বিশাল বিনিয়োগ আছে, প্রায় 27,029 কোটি টাকার মতো বিনিয়োগ আছে।
ফলে এই কথাটা কিন্তু ঠিক না। আবার ধরেন এই যে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে মানে বলা হচ্ছে যে এখানকার প্রশাসনিক কর্মকর্তা তারা দুর্নীতিগ্রস্ত। আচ্ছা, যে সরকার বলছে, আশিক চৌধুরী বলছে সে দুর্নীতিগ্রস্ত না, এটার গ্যারান্টি কি? কারণ আমরা অতীত দেখেছি যে সরকারের সাথে যুক্ত যে আমলারা ছিল তারাই তো কিন্তু দুর্নীতির সাথে যুক্ত ছিল। নাইকো দুর্নীতির মামলার কথা আমরা সবাই জানি। এই যে বিদেশি বিনিয়োগ, তো ধরেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র, এটাও তো বিদেশি বিনিয়োগ। এখানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, এটাও তো বিদেশি বিনিয়োগ। ফলে বিদেশি বিনিয়োগ হলে সেটা দেশের জন্য ভালো হয়, এই কথাটা কিন্তু ঠিক না। এবং আমরা তো এই যে ভূমিকম্পের একটা বাংলাদেশে পরিণত হয়েছে, উন্নয়ন মানে যে সেটা মানে বিল্ডিং করা মানেই যে উন্নয়ন না, এটা তো ঢাকা শহরে আমরা এখন অনেক বেশি গভীরভাবে উপলব্ধি করতে পারি। ফলে এই বিষয়গুলোকে কিন্তু আমাদের শুধুমাত্র শব্দ দিয়ে না বুঝে এটার গভীর উপলব্ধি এবং তাৎপর্যটা বোঝা দরকার। এবং আমরা দেখছি এই চুক্তিগুলো অস্বচ্ছ এবং খুব দ্রুত গতিতে এই চুক্তিগুলো করা হচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের জনগণের মধ্যে আলাপ আলোচনা বা সরকারের বিভিন্ন পর্যায়ে যে আলাপ আলোচনা হওয়া দরকার, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হওয়া দরকার, সেই আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি না। জি, ধন্যবাদ। ইজাজ কবির, আপনার কাছে পর্যায়ে আসতে চাই, এই দুটো বিষয়ে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে যে মনোনয়ন এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে আবার এক ধরনের শোডাউনেরই মধ্যে চলছে প্রার্থী পরিবর্তনের দাবিতে। আসলে নির্বাচনের আগে এই হিসেবগুলো কি বিএনপির জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে কিনা, এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে আসনগুলো ছেড়ে রাখা হয়েছে সেখানে আসলে আসন সমঝোতা কিভাবে হচ্ছে, ধানের শীষ প্রতীক ব্যবহার করা না গেলে আসলে জোটের অন্য সঙ্গীদের কি হাল হবে, সেটা নিয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ইলেকশন নিয়ে বিএনপির যে অবস্থান, প্রথমত হলো যে বিএনপি ইলেকশন করবে। আপাতত বিএনপি 300 আসনের জন্য প্রস্তুত। এর মধ্যে যদি কারো সঙ্গে জোট হয় বা কিছু হয়, সেটার বেলায় আলাদাভাবে দেখা যেতে পারে হয়তোবা। এখন বিএনপি বিশাল একটি দল, মানে একের অধিক প্রার্থী আছে এক এক জায়গায়। সো এরকম শোডাউন হওয়াটা অস্বাভাবিক কিছু না। সো এটা খুবই স্বাভাবিক, এবং এটা নিয়ে মানে কি বলবো, প্রশ্ন তোলার ওরকম কিছু নেই। সো একজন প্রার্থী ফিক্সড হবেন, শিডিউল ডিক্লেয়ার হোক, তারপরে বিএনপির প্রত্যেকটা জায়গাতেই একজন করে প্রার্থী থাকবেন। এখন যে যার যার অবস্থান, একটা পলিটিক্যাল কম্পিটিশন আছে, যে যার যার অবস্থান ক্রিয়েট করার চেষ্টা করছে, প্রমাণ করার চেষ্টা করছে, সেই জায়গাটা থাকবে। এবং এটা বিএনপির মতো বড় দলে এটা অস্বাভাবিক কিছু না। সো ইলেকশনে সামনে একক প্রার্থী থাকবে, এবং ভবিষ্যতে এরকম কোনো ঝামেলা থাকবে না, মিটমাট হয়েই একজনকে দিয়েই ইলেকশন করানো হবে। এর পাশাপাশি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সে অনুযায়ী তো ধানের শীষ প্রতীকটা কেবলমাত্র বিএনপি ব্যবহার করতে পারছে, জোট সঙ্গীরা পারছেন না। সেক্ষেত্রে যাদেরকে আসন ছেড়ে দেওয়া হচ্ছে আসন সমঝোতার ভিত্তিতে, যদি সেটা হয়, সেক্ষেত্রে তারা কি এক ধরনের অসুবিধায় পড়তে চলেছেন? দেখেন, এটা যারা আদৌ যদি আসন ছাড়া হয় কারোর জন্যে, বা কেউ যদি আসন ওই জায়গাতে এভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, সেটা সে তার, আমি যতটুকু বুঝি, তার নিজ দায়িত্বে সে জায়গা থেকে ইলেকশন করে বের হয়ে আসতে হবে। এখন যদি সেরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় যে বিএনপির একটা আসন বিএনপি ওই জায়গাতে মুখ একজন মার্কা দাঁড়ালে বিএনপি তার প্রার্থী দিবে না, সেটা ভিন্ন কথা হবে। কিন্তু যে যার যার আপাতত মার্কা নিয়েই, প্রতীক নিয়েই পাশ করে আসতে হবে। এবং সেটা আসলে এখনই বলা মুশকিল যে স্ট্র্যাটেজিটা কী হবে, সেটা আমার মনে হয় তফসিল ঘোষণার পরে আসলে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দলের তার নিজস্ব স্ট্র্যাটেজি উনি আস্তে আস্তে প্রকাশ পাবে, যে আসলে কিভাবে ইলেকশন করবে, বা কাকে নিয়ে ইলেকশন করবে, বা আদৌ কাউকে নিয়ে ইলেকশন করবে কি করবে। এমন কি হতে পারে যে কাউকে না নিয়েও করছে, সেটা কি ভাবনা? এটা এখনো বলা মুশকিল। একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি হচ্ছে না, এটা তো আসলে আরো স্ট্যান্ডিং কমিটির ব্যাপার, পার্টির আরো উপরের লেভেলের অনেক ব্যাপার, সেটা ওখান থেকে সিদ্ধান্ত হয়ে আসে। কিন্তু যেভাবে সব আসনে এখন পর্যন্ত মনোনয়ন চূড়ান্ত করা হয়নি, সেটা কি সেটারই ইঙ্গিত দিচ্ছে না যে আসলে এক ধরনের না, এখন অনেক জায়গায় মনোনয়ন দেওয়া হয়নি, হয়তোবা একের অধিক প্রার্থী আছে, বা এখনো যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে। এটা এমন না যে দেওয়া অন্য কারোর জন্য রাখা হয়েছে, বা রাখা হতেও পারে, বা এমন হতে পারে যে এখনো যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায়নি, বা এখন এমনও হতে পারে যে একের অধিক প্রার্থী আছে, যে সবাই যোগ্য, সেখানে বিশেষ কোনো বিবেচনা করা হচ্ছে। এর মানে এই না যে প্রার্থী নেই, বা কারো না কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া হচ্ছে বা হবে না, এরকম এখনো কনক্রিট কোনো আনসার এভাবে আমরা মনে হয় কনক্লুশনে যাওয়া আমাদের মনে হয় না ঠিক হবে তফসিল ঘোষণা আগ পর্যন্ত। এর পাশাপাশি নির্বাচনের সময় প্রশাসনের কি ধরনের
অবস্থা থাকবে বা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময় জামাত নেতার মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে। আজকে লটারির মাধ্যমে বিভিন্ন জেলায় এসপিদের পদায়ন করার সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কারা কোথায় যাচ্ছেন সেটা জানা গেছে। এটাতে কি করে কি খানিকটা নিরপেক্ষতার ভরসা পান আপনি? দেখেন, এটা বাস্তব কথা এবং রিয়েলিস্টিক প্রবলেম যে অতীতের যে প্রশাসন ছিল তারাই এখনো আছে এবং ওইভাবে ঢালাওভাবে সাজানো হয়নি, এবং এটাও রিয়েলিস্টিক ইস্যু যে এই গভর্নমেন্টের দ্বারাই অল্প সময়ের মধ্যে আসলে অ্যাডমিনিস্ট্রেশন এভাবে ঢালাওভাবে সাজানো অতটা সম্ভব না। তারপরেও আমার মনে হয় এখন পর্যন্ত যেই আচরণ দেখছি, যেই চেষ্টা দেখছি সরকারের, আমার কাছে মনে হচ্ছে যে সরকারের চেষ্টা আছে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার, এবং সেই ক্ষেত্রে সেটারই একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যে লটারির মাধ্যমে করা হচ্ছে। বাট আমরা মনে করি যে এখনো নির্বাচন দেওয়ার মতো একটা পরিবেশ আছে, অতীতের মতো না, যথেষ্ট ভালো একটা পরিবেশ আছে এবং নির্বাচনটা সুষ্ঠুভাবেই হবে আমরা আশা করি। জি, ধন্যবাদ। তাজনুল জামিন, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এনসিপির তরফ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে এবং সেখানে প্রায় 1500 মতন মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি জোটের আলোচনাগুলো একেবারে থেমে নেই। সেখানে বিএনপির সাথেও যেমন জোটের আলাপ রয়েছে, এবি পার্টি সহ অন্যান্য সব মিলিয়ে এক ধরনের আলাপ শোনা যাচ্ছে। সেটা কি এগুলো কিছু? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। পাশাপাশি কড়াইল বস্তিবাসী যারা এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি। আশা করছি অন্তর্বর্তী সরকার যথাযথ পদক্ষেপ নেবেন তাদের ক্ষতিপূরণের জন্য এবং খুব দ্রুত সময়ের মধ্যে। এনসিপির যারা মনোনয়ন ফর্মটা কিনেছেন তাদের 2 দিনের সাক্ষাৎকার শেষ হলো গত 23 তারিখ এবং 24 তারিখ, এবং আমরা এখন পর্যন্ত 300 আসনে এককভাবে আমাদের নির্বাচন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, এবং এই পুরো মনোনয়ন ফর্মটা যে বাংলাদেশের যে কোনো পেশার মানুষ এবং যে কোনো শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এই বিশাল কর্মযজ্ঞটা খুব সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করছি এবং একটা এইম নিয়ে যে প্রত্যেকটা জায়গার নিজস্ব ওইখানকার যে যোগ্য এবং ওখানকার যে অ্যাকসেপ্টেবল যে মানুষ আছে সে যাতে তার মনোনয়নটা কিনতে পারে। পাশাপাশি যে রাজনৈতিক জোটের কথা আপনি বলছেন, যে কয়েকটা রাজনৈতিক দলের সাথে বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং গণ অধিকারের সাথে তো আমাদের 1 মাস 2 মাস আগে একটা আলাপ এসেছিল, পরবর্তীতে ওটার বেশি দূর আগায়নি। তবে এই রাজনৈতিক জোটের এই আলাপটা আসলে একদম এখনকার না, এটা বেশ 1-1.5 মাস 2 মাস আগে থেকেই কিন্তু এটা চলছিল। মাঝখানে সংস্কার কেন্দ্রিক, জুলাই সনদ কেন্দ্রিক এই দলগুলো বেশ কয়েকবার অনানুষ্ঠানিকভাবেও বসেছে, আনুষ্ঠানিকভাবেও বসেছে, এবং পাশাপাশি এই জোটটা হওয়ার মানে আলোচনা চলছে এবং অনেকটাই পজিটিভ 2-1টা দলের সাথে, বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সাথে। কিন্তু এই জোটটা মূলত রাজনৈতিক জোট, মানে ভোট কেন্দ্রিক না। যেহেতু আপনি জানবেন যে আমাদের সংস্কারের আমরা যারা যারা কাছাকাছি অবস্থানে আছি বিভিন্ন সুপারিশের ক্ষেত্রে বা মৌলিক কাঠামোর গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে যারা কাছাকাছি ছিলাম তাদের মধ্যে এক ধরনের একটা সমঝোতা। সো এটা হচ্ছে একটা দিক। আর এটার যদি একদম ফলপ্রসূ হয়, পরবর্তীতে আমরা হয়তো এরপরে আমরা কর্মসূচিতে একসাথে যাব, এবং সেটা যদি ফলপ্রসূ হয় সেটার প্রেক্ষিতে যদি নির্বাচনে কোনো ধরনের জোটের কথা আসে সেটা পরবর্তীতে হবে। কিন্তু এখন এটা আমরা এক ধরনের একটা রাজনৈতিক জোট চিন্তা করেই আমরা আগাচ্ছি। পাশাপাশি তাহলে কি আদর্শের জায়গায় এই জোটের যে দলগুলো থাকবে তাদের একটা মিল থাকবে? এটা আমাদের আহ্বায়ক সাহেব নাহিদ ইসলাম বারবার বলছেন যে আমরা আমাদের নীতি আদর্শের ক্ষেত্রে কোনো সমঝোতা করব না, কারোর সাথে আমরা মানে কোনো ধরনের অ্যালায়েন্স তখনই হবে যখন আমাদের সাথে যারা একসাথে একটা পেজে থাকবে, একটা টেবিলে থাকবে, এবং সেটা কিন্তু সম্ভব হচ্ছে। কারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকগুলো দলের মধ্যেই কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে চিন্তাধারা একই রকম, এবং রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে সাজানোর বা সংস্কার করার চিন্তাগুলোও কিন্তু একই রকম। মূলত ওই জায়গা থেকেই কিন্তু এই অ্যালায়েন্সের পরিকল্পনা বা আলোচনাটা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা এনসিপি যে আমাদের নীতি আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে আসছি সেটাতে কোনো
আপোষ হবে না। সেটা কোনো আসন ভাগাভাগির জন্যও না বা কোনো ধরনের সমঝোতার জন্যও না। সেটা হবে যে দেশের ভালোর ক্ষেত্রে আমরা কয়েকজন একসাথে রাজনৈতিক একটা জোট করলাম। একটা বড় আলাপ বা একটা অভিযোগের অংশ হচ্ছে কি উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তাদের সাথে আপনাদের দলের নেতাদের পুরনো বন্ধুত্ব, এবং সেটার কারণে আপনাদের সাথে তাদের দলের আসলে তাদের নৈকট্য কতটুকু, বা নির্বাচনে তারা আসলে এনসিপি থেকে করবেন কিনা, সেটার কি কোনো সুরাহা হচ্ছে এখন পর্যন্ত? আমার মনে হয় এটা খুব শীঘ্রই এটা সুরাহা হবে, কারণ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন ছাত্রনেতা, এবং শুধু এনসিপির না, তারা আসলে গণ অভ্যুত্থানের একদম সামনের সারি নেতৃত্ব দানকারী দুইজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা। সো তারা আসলে তাদের পছন্দ মতো যে কোনো রাজনৈতিক দলেই যুক্ত হতে পারেন বা পরবর্তীতে রাজনীতি করতে পারেন, নির্বাচন করতে পারেন, কিন্তু আমরা সবসময় আশা করব যে তারা এনসিপিতেই আসবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দাবিটাও বেশি। সো আর যেটা আপনি বলছিলেন অন্যান্য নেতার সাথে, এটা আমি মনে করি না যে এটা আসলে যতটুকু যেভাবে ফলো করা হয় বা যেভাবে এটা সোশ্যাল মিডিয়াতে আসে ওরকম কোনো বিষয়। আসিফ মাহমুদ তো বলেছেন উনি নির্বাচন করবেন এবং পদত্যাগ করে তারপর উনি নির্বাচন করবেন, স্বতন্ত্র করুক বা কোনো রাজনৈতিক সময় নিয়ে বারবারই প্রশ্ন ওঠে যে তাহলে এতদিন সরকারে থাকাটা যৌক্তিক কিনা। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বরাদ্দ নিয়েও অনেকটা যোগ করা হচ্ছে যে তারা যেখান থেকে নির্বাচন করবেন বলে ভাবছেন সেখানে বেশি বরাদ্দ দিচ্ছেন কিনা আসিফ, সেই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, 3টা আসনের বরাদ্দের কথা খবরে এসেছে, এবং তারা 3টা আসনেই যাদের নির্বাচন করার কথা, ঢাকা 9, 10, 11, ওনারা কিন্তু এই বরাদ্দের কথা জানেন না। এর আগেও যখন 2টা উপজেলা এসেছিল তারা নিজেরাও কিন্তু এই বরাদ্দের কথা জানেন না। আমি এখানে একটা প্রশ্ন আসলে ধোঁয়াশা আমি দেখি যে এটা আসলে কারা করে, মানে এই জিনিসটা কেন স্পেসিফিক্যালি এদের নামেই নিউজে আসে, এবং এখানে আমলাতান্ত্রিক একটা ব্যাপারও আছে। তাদের কি আদৌ কোনো খোঁজ আছে কিনা, যেখানে তাদের এখনো কোন দলে যুক্ত হবে সেটাই এখনো সিদ্ধান্ত হয় নাই, সেখানে তারা আগে ভাগে আসনের জন্য বরাদ্দ দিয়ে, আর এটা এই বরাদ্দটা দিলে কি এটা এই সামনের নির্বাচনের আগেই কি এটা পাশ হয়ে যাবে এবং ওটা দিয়ে কি ওই আসনের মানুষজনকে খুশি করে ভোটে জিতে যাবে, এটা তো আসলে খুবই চাইল্ডিশ চিন্তাভাবনা বলে আমার মনে হয়। সো এটা আসলে যেহেতু তাদের বিরুদ্ধে নানা রকমের ফ্রেমিং থাকে, সমালোচনা থাকে, হ্যাঁ সমালোচনা থাকে, যেহেতু সরকারে আছে সমালোচনা থাকবেই, কিন্তু এটাকে আমার মনে হয় না যে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে তাদের নির্বাচনের ক্ষেত্রে বা তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে। আর আরেকটা যেটা যে আমাদের এনসিপির নেতাদের সাথে তাদের কাছাকাছি, এটাও সোশ্যাল মিডিয়াতে যতটা ফলাও হয়ে আসে বাস্তবে সেটা একেবারেই না, এবং খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হয় সেটা প্রকাশ হবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো মাসুদ রানা আপনার কাছে। সাম্প্রতিক সময়ে বাউলদের ক্ষেত্রে বাধা দেয়া, তাদের গ্রেফতার যেমন আলোচনায় আছে, এর পাশাপাশি আহমেদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য যে একটা সমাবেশ হয়ে গেল, সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে। নির্বাচনের আগে এই যে বিভিন্ন ধরনের অপেক্ষাকৃত সংখ্যালঘু জনগোষ্ঠীকে নানানভাবে চাপে ফেলা বা নিগ্রহণের শিকার করা, সেটার সাথে নির্বাচনের পরিবেশের যোগাযোগের ব্যাপারে বা সেই পরিস্থিতি খোলা করে তোলার একটা অভিযোগ অনেকে করছেন, সেটাকে আপনার যৌক্তিক মনে হয় কিনা? আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর প্রতিবাদে যখন মানিকগঞ্জে কর্মসূচি পালিত হচ্ছিল, আমরা দেখলাম যে সেখানে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে। বাংলাদেশে আমরা যেটা মনে করি যে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতির ব্যবহার, এটা গত 54 বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই করেছে। এই কারণে আপনি দেখবেন যে জামাত একটা গণহত্যাকারী দল হিসেবেও বাংলাদেশে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের সাথে তারা কৌশলগত ঐক্য করেছে, বিএনপির সাথে তারা জোট সরকার গঠন করেছে, এইভাবে তারা ক্ষমতায় বিভিন্ন পর্যায়ে তারা ছিল। এই পর্বটা আমরা দেখেছি এবং প্রত্যেকেই ধর্মকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ প্রগতিশীলতার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ এখানে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির সাথে নানান সময় বিভিন্ন ধরনের চুক্তি করেছে এবং কওমি জননী উপাধি দিয়েছে কারা, সেটাও আমরা জানি।
এখানকার হেফাজতে ইসলাম, তারা কওমি জননী উপাধি দিয়েছে। ফলে বাংলাদেশে এই একটা দিক আমরা দেখি যে ধর্মের ব্যবহার, আমরা একটা কথা বারবারই বলি যে ধর্মবিশ্বাস আর সাম্প্রদায়িকতা এক না। ধর্মবিশ্বাসী মানুষও সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না এবং তাদের সাথে তার বিরোধ, এই বিরোধের জায়গা আছে। ফলে আমাদের বিরোধিতাও কিন্তু সাম্প্রদায়িকতার সাথে, কারণ রাজনীতিতে এই ব্যবহারটাকে নানানভাবে করা হয়। আমাদের দেশে একভাবে করা হয়, ভারতবর্ষে ব্যবহার করা হয়েছে, এবং এই ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক রাজনীতির ব্যবহার আমরা বহু বছর ধরে দেখেছি এবং তার করুণ পরিণতি আমরা দেখেছি। এবং আমরা দেখি যে নির্বাচন যত বেশি সামনে আসে তত বেশি কিন্তু এই ধর্মীয় রাজনীতিকে ব্যবহার করা হয়। এবং তারই একটা মহারাগ আমরা সর্বশেষ এই আহমদিয়া সম্প্রদায়ে মানুষদেরকে অমুসলিম ঘোষণা করার দাবিতে যে সমাবেশ হলো, সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের বৃহত্তর দুইটা রাজনৈতিক দল, তাদের নেতারা সেখানে গেলেন এবং মানে তাদেরকে কৌশলগত বক্তব্য রাখলেও মূল স্পিরিট যেটা ছিল যে আসলে এরা মুসলিম না, এখন কে মুসলিম না, এটার কিন্তু নানানভাবে সার্টিফিকেট বিতরণ হচ্ছে। জুবায়েরপন্থীরা সাতপন্থীদেরকে এখানে অমুসলিম বা তারা যে সত্যিকারের মুসলিম না সেটা বলার চেষ্টা করছে। এখানে হেফাজতে ইসলাম জামাতে ইসলামকে নিয়ে বলছে, জামাতে ইসলাম অন্যান্যদেরকে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে বহু বছর ধরে চলছে। ফলে এবং এটারই কিন্তু একটা আমরা দেখি যে অসহিষ্ণু একটা মনোভাব, গণতান্ত্রিক মনোভাবের বিকাশ না ঘটা, এটার একটা চরিত্র আমরা দেখতে পাই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হয়েছে, অথচ ইনক্লুসিভ রাজনীতির নামে এখানে বিভিন্ন মতের মানুষের উপর নানান ধরনের আক্রমণ করা হয়েছে, সংখ্যালঘুদের জীবন অনিরাপদ করা হয়েছে। এবং এই ধরনের বক্তব্য আমরা দেখেছি যে নারী কমিশন যখন গঠন করা হলো, নারীদের মানে একটা সমাবেশ করে যারা কমিশনের সদস্য, তর্ক বিতর্ক হতে পারে, আমাদের মতপার্থক্য আছে কমিশনের বিভিন্ন বক্তব্য নিয়ে, কিন্তু তাদেরকে এমনকি বেশ্যা পর্যন্ত বলা হলো। তো এটা তো মানে আমাদের অ্যাপ্রোচ ছিল না। আমরা চেয়েছিলাম যে তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, ভিন্ন মত রাখা, এটার একটা পরিবেশ তৈরি হবে, কেউ কাউকে ট্যাগিং করবে না এভাবে। ফলে এই জায়গাগুলো চলেছে এবং এই জায়গাগুলোর বিরুদ্ধে সরকার কখনোই সোচ্চার হয়নি। এবং আমরা এখানকার বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়নি। এমনকি আমি এটাও বলতে চাই, অভ্যুত্থানের নেতৃত্বকারী দল হিসেবে যারা আছে, এনসিপি যারা নিজেদেরকে দাবি করে, সেই ক্ষেত্রেও তাদের কিন্তু আমরা জোরালো ভূমিকা অবস্থান দেখিনি। ফলে এই সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, বাংলাদেশের যারা একটু ভিন্ন মত ধারণ করে, যারা সংখ্যালঘু, তারাই কিন্তু একটা অনিরাপত্তা বোধ করছে এবং বাংলাদেশের মানুষ নিরাপত্তা বোধ করছে না। এটাই বাংলাদেশের বাস্তবতা এসে দাঁড়িয়েছে। কিন্তু এটা করে আসলে ভোটের রাজনীতিতে লাভ কি হচ্ছে এই মুহূর্তে? সংখ্যাগুরুর সমর্থন পাওয়া। তারা মনে করে যে বাংলাদেশের যে রাজনীতি এবং ভোটের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখেছি যে গণতান্ত্রিক সংস্কৃতি আমরা দাঁড় করাতে পারিনি। আমরা এই রাজনৈতিক দলগুলোর সাথে ইসির যে সংলাপ, সেখানে আমি বলেছিলাম যে মৌলানা ভাসানী বলেছিলেন রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ, অথচ রাজনীতির কেন্দ্রে দুর্নীতি, লুটপাট, ক্ষমতা এমনভাবে নিয়ে আসা হয়েছে এবং এই চর্চা গত 54 বছরে এমনভাবে হয়েছে যে মানুষকে নিচে নামানো ছাড়া, তার ভোট এখানে তার পক্ষে ভোট, জনগণের ভোট তার পক্ষে আনতে হলে মানুষের যতভাবে চরিত্র নষ্ট করা যায় সেই কাজগুলো করা হয়। টাকার খেলা, পেশি শক্তির ব্যবহার, মিডিয়ার নানান ধরনের প্রচার, এবং ধর্ম একটা বড় হাতিয়ার। ধর্মর এই ব্যবহারটা আমরা সব সময় দেখি। নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, দাড়িপল্লায় দিলে ভোট, এই ধরনের নানান বক্তব্য নিয়ে এসে জনগণকে কিন্তু মানে নানানভাবে ধর্মীয় একটা বাতাবরণ তৈরি করা হয় এবং উলু খুগরার মতো তাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়। এই রাজনীতি বাংলাদেশে হয়। ফলে মানুষের এই ধরনের মানে সংখ্যাগুরু মানুষের সাধারণভাবে যে মানে ধর্মের প্রতি যে ভালোবাসা থাকে, সেটাকে নানানভাবে তারা ব্যবহার করতে চায় আর কি। সেটা একটা সাম্প্রদায়িক মোড়কে ব্যবহার করার মানে প্রবণতা আমরা সব সময়, বিশেষ করে এই নির্বাচনের এই সময়টাতে এসে দেখি। যে কারণে এবারে যে আলোচনাটা এসেছে, আমরা যেটা বলেছি যে ওয়াজ মাহফিলে এই যে রাজনৈতিক প্রচারণা, সেটা বন্ধ করতে হবে এবং উপাসনালয় এই ধরনের মানে রাজনৈতিক প্রচারণা বন্ধ করতে হবে। এই বক্তব্যটা ধন্যবাদ। তাজুল রাজাবিন, আপনার কাছে পৌঁছে আসতে চাই। এর আগে যে সমাবেশের কথা একটু আগে মাসুদ রানা বলছিলেন, হেফাজতে ইসলামের নারী কমিশনকে কেন্দ্র করে যে সমাবেশ, সেখানে এনসিপির একজন নেতা গিয়েছিলেন, সেখানে বক্তব্য রেখেছিলেন। এবারে যে সমাবেশ করা হলো আহমেদিয়াতের মুসলিম ঘোষণার জন্য, সেখানে এনসিপি যায়নি, যদিও বিএনপির নেতা, জামাতের নেতারা সেখানে গেছেন। এনসিপি কি এই সব ব্যাপারে তাদের অবস্থানের একটা পরিবর্তন ঘটিয়েছে? পরিবর্তন না, আমরা আসলে সবসময় একই জায়গায় ছিলাম, কিন্তু নানান
আমাদের অভিজ্ঞতা কম, আমরা নতুন দল, সো অনেকে অনেকভাবে ফ্রেমিং করতে সক্ষম হয়ে গেছে। মাসুদ ভাই হয়তো জানেন না যে আমরা এনসিপি একটা বিবৃতি দিয়েছে আমাদের ধর্ম এবং সম্প্রীতি সেল গতকাল এই বাউল আবুল সরকারের গ্রেফতার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত সব কিছু মিলিয়ে, এবং এটার জন্য আজকে রীতিমতো এনসিপির উপর একটা অনলাইন মবিং গেছে, মানে এটা একটা সুনামির মতো আমি বলবো। এটা খুবই অ্যালার্মিং এই কারণে যে আওয়ামী লীগের সময় মতের একটু 19-20 হলে বা তাদেরকে কেউ কোনো কিছু তাদের পছন্দ মতো না হলে সাথে সাথে বলে ফেলতো রাজাকার, এবং গতকাল আমাদের এই বিবৃতিটাকে পুরো একটা মিথ্যা ফ্রেমিং করে একটা উদ্দেশ্যমূলকভাবে মানে কমপ্লিটলি এটার অন্য একটা মিনিং বের করে এনসিপিকে ট্যাগিং দিল যে এনসিপি হচ্ছে ইসলাম বিদ্বেষ, ইসলাম খোদা বিদ্রোহী, আল্লাহ বিদ্রোহী, এবং রীতিমতো এটা একটা অনলাইনে একটা ঝড় গেল এবং আমাদেরকে আবার বিবৃতি দিয়ে এটা ক্লিয়ার করতে হলো। সো এটা কিন্তু ইটস ভেরি হাইলি অ্যালার্মিং যে কিছু হলেই আপনি দেখেন এই বাউল যে আবুল সরকার উনি যখন যে পারফর্ম করেন পালা গান, যারা এটাতে অভ্যস্ত তারা জানেন, ওনার স্ত্রীও বলেছে যে 7-8 ঘন্টা যখন পারফর্ম করতে হয় তার শুরুতে আমরা যেরকম টিভিতে মুভিতে ডিসক্লেমার দিয়ে দিই আগে বা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ওই অনুষ্ঠানের আগে পালাগান শুরুর আগে কিন্তু বলে দেয় যে আমি অনেক ধরনের কথার পিঠে কথা বলবো কিন্তু এটা কোনো ধরনের কাউকে উদ্দেশ্যমূলক না। সো কিন্তু অনলাইনে কিন্তু এতটুকু হয়েছে, ঠিক আছে, উনি যদি এটা করে থাকে পুরো ঘটনাই কিন্তু আইন ব্যবস্থা নিতে পারত, কিন্তু যেভাবে ওনার উপর হামলা হলো, আইন যেভাবে নিজের হাতে তুলে নিল, সেটার যখন প্রতিবাদ জানানো হলো, সেটাকে যখন আপনি ইসলাম বিদ্বেষী বলে ফ্রেমিং করেন এবং একটা গণজোয়ার, পুরো মূল আলোচনা থেকে আমাদের আজকে গণভোটের অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে, মানে অনেকগুলো ইস্যু আছে, এটা থেকে পুরোটা সরে পুরো ফোকাস চলে গেল অনলাইনে যে এনসিপি খোদা বিদ্রোহী। মানে এটা তো মানে অন্য রকম একটা অ্যালার্মিং ব্যাপার আমি এখন মনে করছি যে আপনি নির্বাচন বলছেন, এবং আমার কাছে মনে হয় এগুলো নির্বাচনের আগে এই যে এনসিপিকে বিভিন্ন ফ্রেমিংয়ে, যে ভাইও কিন্তু বললেন যে এনসিপিকে দেখে নাই কোনো ধরনের অবস্থান নিতে, অথচ আমরা এটা নিয়ে গতকালও বিবৃতি দিয়েছে এবং আজকে আমাদেরকে আবার প্রমাণ করতে হয়েছে যে আমরা কি লিখেছিলাম বিবৃতিতে, কারণ এটা এত বাজেভাবে মিসকোট হচ্ছে। আরেকটা কথা বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই পুরো সিনারিওতে আমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখছি না পুরো জায়গাতে। আপনি দেখেন কেন কোনো একটা অজ্ঞাত কারণে এটার পুরো ফোকাসটা যাচ্ছে সংস্কৃতি উপদেষ্টার উপর। এখানে তো আমরা তো আইন শৃঙ্খলার যে দায়িত্বে যে মন্ত্রী আছেন, যে উপদেষ্টা আছেন, আমরা তার কথা শুনতে চাই যে উনি কেন আইন একদম স্পষ্ট, তো তাদেরকে তো স্পষ্ট দেখা যাচ্ছে কারা হামলা চালিয়েছে, তারা তো মাস্ক পরে আসে নাই, তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর যদি কোনো ধরনের মানে একটা পারফর্ম করার সময় যদি উনি কথার পিঠে কথা কিছু বলে থাকেন, বিশেষ করে তারা দুজনই খুবই স্বনামধন্য, যে আলিয়ামা মানে ওনার যে স্ত্রী, যারা ওনাকে না চিনলেও কোক স্টুডিওকে তো নিশ্চয়ই চিনবেন, কোক স্টুডিওতে উনি ওনার খুব জনপ্রিয় একটা গান, খুবই জনপ্রিয়, তাহলে ওনার মতো স্বনামধন্য, ওনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, উনি খুবই নিরীহ এবং অমায়িক একটা মানুষ। উনি নিজেই বলছেন যে আমরা অন্য প্রাণীকে আঘাত করব এটাই আমাদের মধ্যে নাই, সেখানে আল্লাহ তো অনেক, আর আল্লাহ তো অনেক বিশাল একটা ব্যাপার, অনেক মহান একটা মানুষ, একটা কথা দিয়ে কি তাকে অবমাননা করে ফেলতে যায়? এটা তো খুবই, আর আমাদের ধর্মেও তো এটা নাই। এবং যে প্রকৃত মুসলমান সেটা তো মনে প্রাণে বিশ্বাস করে যে ইসলামেও এটা নাই। তাহলে কেন এই সব কিছু বোঝার পরেও কি কারণে আমরা যদি শুধুমাত্র হামলার প্রতিবাদ করি, আমরা দুটাই কিন্তু বলেছি যে ধর্ম অবমাননা এবং ধর্মীয় ফ্যাসিবাদ দুইটার বিরুদ্ধে এনসিপির অবস্থান, কিন্তু আজকে সারাটা দিন পুরো ফোকাস আমাদের নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে আমাদের যে কাজ চলছে সেটার যে আমাদের আলোচনা, সেখান থেকে পুরো মনোযোগটা সরিয়ে তারা আমাদেরকে ট্যাগিং দিল ইসলাম বিদ্বেষী। এবং এটা তো একদম স্পেসিফিকভাবে পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। আপনি দুইটা বিবৃতি যদি আপনি নিজে দেখেন পরিষ্কার করে, এখানে না বোঝার কিছু নাই, কিন্তু আপনি যখন একদম ইঞ্জিনিয়ারিং করে এটার অর্থ এটা দাঁড়ায় এবং তৃণমূলে পুরো একটা অস্থির অবস্থা, অরাজকতা ও এটাকে মানে একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেললো শুধু আমাদের এই বিবৃতিটাকে কেন্দ্র করে। তো এটা থেকেই আমি আসলে নিজেই আমি ভাবছিলাম যে এটা তো খুবই অ্যালার্মিং, তাহলে আমি তো সামনে কথা বলতে পারবো না।
অন্তত এই যে বন্দর প্রসঙ্গে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বন্দরের সমর্থন অসমর্থন ওটার ব্যাপারে না, আমরা যে তুমুল সমালোচনা করছি এই অন্তর্বর্তী সরকারের, এই সমালোচনার 10 ভাগের 0.5 ভাগও করলে এতদিনে আমরা মানে সাইবার অ্যাক্ট মামলায় জেলে মানে 2-3টা মামলা খেয়ে ফেলতাম। অন্তত এই জিনিসটা হচ্ছে যে আমরা সরকারের সমালোচনা করছি, পরবর্তীতে যে সরকার আসবে তাহলে তার সমালোচনাটা আমরা জারি করতে পারবো যে অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা সমালোচনা করেছি, আমাদের নামে মামলা হয়নি। সো এখন যদি আমি মন খুলে কথা বলতে না পারি, আমি যদি একজনের উপর একটা মত প্রকাশের জন্য তাকে মারা হচ্ছে, আমি যদি এই কথাটার প্রতিবাদ জানাতে না পারি, তাহলে আমি এখানে এই জুলাই অভ্যুত্থানের তাহলে আর এখানে স্পিরিট এটা কেন হলো? তাহলে 1400 মানুষ কেন প্রাণ দিল? তাহলে এইটার যদি কোনো পরিবর্তন না হয়, যেখানে হাসিনা আপনি কিছু বললেই তার মতের সাথে এটা একটু 19-20 হলেই সে রাজাকার ডাক দিয়ে দিত। আর যে মাসুদ ভাই বলছিলেন যে ইসলাম বিদ্বেষ এবং ইসলামী ফোবিয়া বলে এই যে তার রাজনীতি ছিল ফ্যাসিস্টদের, এটা তো একটা সাকসেসফুল রাজনীতি ছিল, এটা করেই তো সে তার ফ্যাসিজম কায়েম করে রেখেছে এবং 16 বছর সে সাম্রাজ্য করেছে। তো সেটার রিপিটেশন যখন আপনি এত ভয়াবহ একটা বিবৃতিকে কেন্দ্র করে দেখেন, যে আমাদের দলীয় একটা বিবৃতি এবং একটা সেলের বিবৃতি, ধর্ম এবং সম্প্রীতি সেলের, সেখানে পরিষ্কার করে লেখা আছে, তাহলে আপনি কেন এই বিবৃতিটার পরিপ্রেক্ষিতে আমাকে যখন গণহারে আমার দলকে আপনি ইসলাম বিদ্বেষ, খোদা বিদ্রোহী, হ্যাঁ এভাবে যখন আপনি ট্যাগিং করবেন, এটা তো কোনোভাবে ভালো বার্তা দেন এবং এটা আমরা কখনোই মেনে নিব না। এটার কারণে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান করে এই 2025-এ আসি নাই। ধন্যবাদ। ইজাজ কবির, আপনার কাছে ফিরে আসি। এই যে আহমেদিয়াদের অমুসলিম ঘোষণা করার সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার উপস্থিতি এবং তার বক্তব্য, যেটার সূত্র খানিকক্ষণ আগে মাসুদ রানা টানছিলেন, সেটা কি আসলে নির্বাচনের আগে, ভোটের আগে এক ধরনের জনতুষ্টিমূলক রাজনীতির ইঙ্গিত বহন করে? না, আমার মনে হয় এরকম কিছু না। তবে একটা জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে, উনি গিয়েছেন, উনি রাজনৈতিক জাতীয় রাজনীতিবিদ, উনি ওনার মতো করে কথা বলে আসছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে তারা যা চাইছেন বা তারা যা সাপোর্ট করছেন সেটাকে সাপোর্ট করা হয়েছে। আমার মনে হয় উনি অন্য জায়গাও যদি দাওয়াত পান উনি যাবেন। বিএনপির যেই উদ্দেশ্য, বিএনপির যেই 31 দফা, বিএনপির যেই চাহিদা, বিএনপি যেভাবে দেশ চালাবে, যে বিএনপি ইলেকশনে এগুলা বিএনপির রিপ্রেজেন্টেশনটা তুলে ধরা সবার সামনে, কার কি এজেন্ডা আছে সেই বাস্তবায়নের জন্য বিএনপি বা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দরা ওখানে যাচ্ছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আরেকটা কথা যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের জনগণ অত্যন্ত পলিটিক্যালি কনসিয়াস এবং ধর্মভীরু, এবং ওনারা আমার দেশের নাগরিকরা খুব ভালো করে জানেন। এই যে আমার সহ-আলোচক বললেন যে এনসিপিদেরকে যেভাবে ট্যাগিং করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সারা বাংলাদেশ বুঝেছে কে কি করছে এবং করবে, এবং এটা চলমান। এটা নিয়ে আমার মনে হয় না এনসিপির খুব ক্ষতি হয়েছে, বরং যারা করেছে তাদের বেশি ক্ষতি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতির মাঠে। সো ওই জায়গাটার থেকে হ্যাঁ, যেটা হচ্ছে এটা ঠিক না। তবে এইটা করে যদি পার পাওয়া যেত, যেটা এই স্বাধীনতার পর থেকে নিয়েই এই ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটা যদি আসলে সফল হতো, তাহলে মানে সফলতা পায়নি, এটা সফলতার মুখ কোনো সময় দেখে নাই ধর্মের রাজনীতি। জোটবদ্ধ হয়ে হয়তোবা কিছু সিট পেয়েছে বা আন্দোলন করেছে, কিন্তু কোনোদিন ধর্ম বিক্রি করে ধর্মের রাজনীতি বা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় কেউ আসতে পারেনি, এবং ক্ষমতায় মনে হয় না ভবিষ্যতেও কেউ আসতে পারবে। কিন্তু জুলাই পরবর্তী অবস্থায় যখন আওয়ামী লীগ আসলে এই সমীকরণের বাইরে নির্বাচনের, সেক্ষেত্রে কি আগের যে হিসেব নিকেশ সেটা কি এখন আর বলবৎ আছে নাকি নতুন করে ভাবার প্রয়োজন? দেখেন, এখানে শুধু জুলাই বলে কথা না, এখানে আমাদের সবার একটা মানসিকতার একটা ব্যাপার আছে। আর 17 বছরে আমরা একটা ধারা দেখে অনেকেই আমরা বড় হয়েছি। সো ওই ধারাটার থেকে বের হতেও আমাদের কিছু সময় লাগবে। এটা হচ্ছে আমার প্রথম মানে অবজারভেশন রিগার্ডিং দিস। আর জুলাই অভ্যুত্থান হয়েছে, 1400 মানুষ মারা গেছে,
আমাদের বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মী আসামি হয়েছে ১৭ বছরে। সো এটা আলাদাভাবে দেখলে হবে না, আমাদের সবাইকে মিলে একসঙ্গে দেখতে হবে, নাহলে আবার জুলাই অভ্যুত্থানের যেই এইমটা সেইটা আবার ঠিক থাকছে না। তো সেইটা ঠিক রাখার জন্যে জুলাই অভ্যুত্থানের ১৪০০ লোককে যেরকম গুনতে হবে, ঠিক সেরকম আমার যে ৬০ লক্ষ নেতাকর্মী আসামি হয়েছে এবং আমার যে আরও লোকজন গুম হয়েছে তাদেরকেও এই সমীকরণের মধ্যে আনতে হবে, নাহলে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটা যেটা এনসিপি ধারণ করতে যাচ্ছে সেটা ধারণ আমার মনে হয় না করতে পারবে। তবে হ্যাঁ, ফ্যাসিবাদের যে আখ্যা ছিল যে কিছু হলেই রাজাকার, ইসলামপন্থী ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তারা কিছু হলেই এখন বলে যাচ্ছে যে আল্লাহ বিরোধী, খোদা বিরোধী। এগুলো আমার মনে হয় যে কট্টরপন্থীদের কাল্টিজম, এবং এটাও যেটা বললেন যে এটাও একটা ধর্মীয় ফ্যাসিবাদ, এবং এটা আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে এটা সফলতা পাবে বলে আমি কোনোভাবেই মনে করি না। কিন্তু যখন বিএনপির মতো দল আসলে এই ধরনের কোনো কর্মসূচিতে যায়, গিয়ে একনাভাবে, সালাউদ্দিন আমাদের যে বক্তব্য সেটা তো দিনের শেষে তারা ক্ষমতায় গেলে আইন করে ব্যাপারটা দেখবেন এইভাবেই বলছেন, সেটাকে আসলে সেই কার্ডই খেলা হচ্ছে না বিএনপির তরফ না, থেকে? যেটা হচ্ছে দেখেন একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সাহেব আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি কি বলছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। এই তো আমার দেশে কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন নাই। দেখেন এখন ইসলামে যদি বলি যে মুসলমান বিবাহ করবে, তো তার জন্য মুসলিম আইন আছে, একজন মুসলিম অমুসলিম আইন করবে তার জন্য আলাদা আইন আছে, দুজন বিধর্মী অন্যভাবে বিবাহেতে তার জন্য অন্য আইন আছে, আবার খ্রিস্টান হিন্দু ধর্ম যদি বিবাহ করে তাদের জন্য আলাদা আইন আছে, আবার ইনহেরিটেন্সের জন্য যদি আসে সেখানে আলাদা আইন আছে। বাট প্রত্যেকটা জিনিসের জন্যই আইন আছে, সবার ধর্মের জন্যই একটা আইন আছে। আবার আপনি ধরেন দেশ কিভাবে চলছে, যে আপনার কমার্শিয়াল ল বা প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট ল যেগুলোকে আমরা বলি, তো সেগুলোর মতো করে চলছে। এখন হ্যাঁ, আপনি যদি মনে করেন যে দৌড়া মারবেন, হাত কাটবেন, তো সেগুলা তো আসলে সেইগুলাকে যদি শরীয়ত আইন বলা হয়, আমার মনে হয় না যে সেরকম কিছু হবে বা হতে যাচ্ছে, কারণ এটা এখন এই মুহূর্তে সেটা বর্তমান পরিবেশে এটা মানানসই না, এটা হবেও না। তবে হ্যাঁ, যে অনেক দেশে আছে, ধরেন সৌদি আরবে আছে, এখন সৌদি আরবের হিসাব ভিন্ন, আমার কালচার ভিন্ন, বাট তারপরও যেহেতু এখানে মেজরিটি মুসলিম, তাদের মনে আঘাত না দিয়ে যতটুকু চলা যায় এবং মাইনরিটিদেরকেও যতটুকু প্রোটেকশন দিয়ে চলা যায়। কিন্তু আমরা অতীতে কি দেখেছি? অতীতে দেখেছি যে আমরা মাইনরিটি কার্ড খেলা হয়েছে। কিন্তু এই ধরুন এই বাউলদের ব্যাপারেও কি বিএনপি দল হিসেবে একটা শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে বা সেটা কি দেখা গেছে? দেখেন এখানে এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে এটা সরকার দেখবে। এখন এই ইস্যুতে বিএনপি এখনো স্টেটমেন্ট দিয়েছে কিনা আমার এই মুহূর্তে আমার জানা নেই, আমার চোখে পড়েনি এখন। আমার ব্যক্তিগতভাবে আমার জানা নেই। তবে যে ঘটনাটা ঘটেছে এটা ন্যাক্কারজনক, এটা হওয়া উচিত না, এবং যেই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এই ধরনের কথাবার্তাটাও এটা ন্যাক্কারজনক, এটা গ্রহণযোগ্য না। জি, ধন্যবাদ। জনাব মাসুদ রানা, শেষের দিকে চলে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে যে নানান ধরনের রাজনীতি বলুন, কাদা ছোড়াছড়ি বলুন, তাতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, আসলে নির্বাচন আদৌ হচ্ছে কিনা বা নির্বাচন না হওয়ার জন্যই এত কিছু হচ্ছে কিনা, সেই আশঙ্কাগুলো আপনাদের মধ্যে কাজ করে কিনা দল হিসেবে? বাংলাদেশের মানে এটা তো আমরা প্রত্যেকেই বুঝি যে অভ্যুত্থানের পরে আমাদের যে স্বাভাবিক চাওয়া ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করব, বা আমাদের যে স্লোগানটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। কিন্তু গত 15 বছরের যে শাসন সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারি যে এই সরকার জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকেই। এবং আমরা যেটা মনে করি যে এই পথে যাত্রা করার ক্ষেত্রে সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে, এবং এই সরকার, আমি যেটা বলছিলাম, অভ্যুত্থানের সরকার নেই, এই সরকার হয়ে গেছে বিভিন্ন দলের উপদেষ্টা এখানে আছে। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধান 3টা রাজনৈতিক দল তারা উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের অভিযোগ করেছে, বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে। ফলে মানে এই যে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অবৈধ অস্ত্র
দিনে দুপুরে মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, এবং আমার খুবই উদ্বেগের ব্যাপার মনে হয়েছে সর্বশেষ জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে আপনি দেখবেন যে লাল দিয়া চর দিয়ে দেওয়া হবে বিদেশিদেরকে, সেই বিষয়টা বলা হলো, অথচ তার একদিন আগে পুরান ঢাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করা হলো এবং একের পর এক আগুন লাগানো হচ্ছে বাসে। সেই বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টা কোনো কথা বললেন না। তো স্বাভাবিকভাবেই মানে বর্তমান পরিস্থিতি যা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অসহিষ্ণুতা আমরা দেখছি, তাতে ধরেন এটা কিন্তু সাধারণ জনমনে এই আশঙ্কাটা আছে যে বাংলাদেশে আমরা এই যে 15 বছর একটা নির্দলীয় তদারকি সরকারের দাবিতে আন্দোলন করলাম, আমরা বললাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, তাহলে তার জন্যে নির্বাচনী একটা প্রক্রিয়া, কিন্তু নির্বাচন সব না। কিন্তু এই নির্বাচন একটা সাধারণ ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ার, সেটা কি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হবে? আমরা কিন্তু দেখছি এটা নিয়ে প্রত্যেকেরই উদ্বেগ আছে এবং যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার কারণ আছে। ফলে সেই আশঙ্কার জায়গাগুলো আছে। কিন্তু আমি এটা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিন্তু এখন বন্দর দেওয়া না। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে যেটা পড়েছে এবং সে ব্যাপারে সর্বোচ্চ মনোযোগ দেওয়া দরকার, সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। সে ব্যাপারে যদি এই সরকার আন্তরিক হয় এবং সমস্ত দিক থেকে চেষ্টা করে, তাহলে শুধুমাত্র বাংলাদেশ একটা যে সংঘাতমূলক পরিস্থিতির দিকে যাচ্ছে সেখান থেকে কিছুটা নিস্তার পেতে পারে। ফলে সেই জায়গায় সরকারের মনোযোগ দেওয়া দরকার, এটাই মনে হয় আর কি। ধন্যবাদ। তাজমা যাবেন যদি আর কিছু যোগ করার থাকে। অনেকেই বলেন যে এই যে বিবৃতি দেওয়া বা এটা নিয়ে মত প্রকাশ করাটা আসলে সব কিছুতে দরকার হয় না, অনেক রাজনৈতিক বোদ্ধারা বলেন। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে আপনার স্ট্যান্ড কি, বা কোনো বিষয়ে আপনি উদ্বেগ জানাবেন বা কোনো বিষয়ে আপনি অভিনন্দন জানাবেন, খুশি হবেন, কোনোটাতে আপনি দুঃখ প্রকাশ করবেন, এটা কিছু বিষয় এটাতে রাজনীতি আসা উচিত না। একটা মানুষ হামলার শিকার হচ্ছে, সেখানে আমাকে কোনো একটা গোষ্ঠীকে দুঃখ পাবে, কষ্ট পাবে, আমি এজন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম না বা কথা বললাম না। আমার মনে হয় এই বাংলাদেশটা এখন আর নাই, বা এটা আমাদের এই প্রজন্মের দায়িত্ব যে এটা থেকে বের করে আসা। রাজনীতির জায়গায় থাকবে। আপনি দেখেন বিএনপি জামাত কি বিবৃতি দিল বাউল সরকারের উপর বিষয়ে, সেটা নিয়ে কোনো কথা হয় না, কিন্তু এনসিপিকে ঘিরে কিন্তু একটা বিশাল ফ্রেমিং হয়ে যায়, বা অনেকেই বলেন যে এটাতে এনসিপির কথা বলার দরকার হয় না। কিন্তু আপনি যদি সত্যটা দেখেন যে কেন আমার কথা বলাটা অপরাধ হবে, এটাও আগে বিবেচনা করা দরকার। যে এখানে তো আমি যদি একটা অন্যায়ের সাথে বিরুদ্ধে কথা বলি, এই বাংলাদেশে তো এটা, বা এই জুলাই পরবর্তী বাংলাদেশে তো এটাতে অসুবিধা হওয়ার কথা না। আর একটা সময় থাকলে আমি একটু বন্দর নিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় না ওরকম সময় আছে। আচ্ছা, বন্দরের বিষয়টা হচ্ছে যে এখানে মূল ইস্যুটা জাতীয় নিরাপত্তা নিয়ে, যে জাতীয় সার্বভৌমত্ব নিয়ে। এখন আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশে কিন্তু এই বিদেশি মানে লোকজনের কাছে হচ্ছে বন্দর দেওয়া, এমন না যেটা বাংলাদেশে নতুন। এখানে যারা কন্টেইনার খালাস করবে তাদেরকে বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের চেকে থাকতে হবে। এখানে যদি বিদেশি নাগরিকরা কাজ করে, তাদের বিভিন্ন জায়গায় আমাদের বিদেশি নাগরিকরা কাজ করছে, রূপপুরে কাজ করছে, সো এটা একটা সিকিউরিটির মধ্যে দিয়ে যাবে। এখানে মেইন হচ্ছে আমরা সব সময় দেখে এসেছি যে শ্রমিক ইউনিয়নকে বা এই পুরো জিনিসটা থেকে বন্দরটা কেন্দ্রিক কিন্তু যখনই যে ক্ষমতায় আছে বা যার প্রভাব আছে সেই রাজনৈতিক দল এটাকে কলুষিত করেছে। সো যেই বড় বড় দেশের, আপনার ইন্ডিয়াতে 8টা আছে, যুক্তরাষ্ট্রে 16টা আছে, এগুলো বিদেশিদের কাছে কিন্তু সংস্থার কাছে বন্দর দেওয়া আছে। সো এমন না যে এটা একদম জাত চলে গেল, ব্যাপারটা এরকম না। আর অন্তর্বর্তী সরকার পুরোটা মিলে তো বন্দরের দেখছে না, এটা তো একটা অংশ দেখছে। এটার বিডার কিন্তু এটার কার্যক্রম পরিচালনা করছে, এমন না যে অন্তর্বর্তী সরকার পুরাটা সব কাজ ফেলে বন্দরের এটা নিয়ে আছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যেখানে এই যে আপনি দেখেন দুদকে আমাদের নিজেদের নিরপেক্ষ লোক বসাতে আমরা হিমশিম খাচ্ছি, পিএসসিতে আমাদের নিজেদের নিরপেক্ষ লোক বসাতে আমরা হিমশিম খাচ্ছি, মানে নিজেদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিজেদের লোক দিয়ে আমরা দুর্নীতি মুক্ত রাখতে বা কোনো ধরনের দুঃশাসন থেকে দূরে রাখতে আমরা হিমশিম খাচ্ছি। তো সেই জায়গায় যদি বন্দর, যেটা উন্নত বিশ্বে, আপনি দেখেন 2008-এ স্যামসাংয়ের বিনিয়োগটা কিন্তু ভিয়েতনামে চলে গেল, এবং ভিয়েতনাম প্রায় এটাতেই কত $52 বিলিয়ন মনে হয়, এটাতেই তারা বিনিয়োগ করছে। তাহলে এটা নিতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে যে আমরা আসলে অন্তর্বর্তী সরকারের উপর আমাদের আস্থা নাই। ওই যে অনেকটা এরকম, যারে দেখতে নারী তার
চলন বাঁকা। সো বিষয়টা যদি ওরকম না হয়, আমরা জাতীয় নিরাপত্তার বিষয়টা যদি নিশ্চিত হয়, সেখানে নেভি আছে, চিটং নেভি আছে, বন্দর কর্তৃপক্ষ আছে, এটা যদি এরা নিশ্চিত করে, তাহলে আমার মনে হয় না যে জাত গেল বলে ব্যাপারটা নিয়ে হইচই করার কোনো প্রয়োজন আছে। ইজাজ কবির যদি কিছু জি না, আমি সংক্ষেপেই বলে ফেলি, সেটা হচ্ছে নিরপেক্ষতা আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ইস্যু না। আমার কাছে ইস্যু হচ্ছে পেশাদারিত্ব। একটা লোক নিরপেক্ষ থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু যে লোকটাকে যে দায়িত্ব দেওয়া হবে তাকে পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে। আমাদের দেশে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পেশায় পেশাদারিত্বের অভাব, সেই জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এখন যে জায়গাটা কথা আসছে যে দেশটাকে একটা অস্থিতিশীল বা অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না, অস্থিতিশীল অরাজকতার দিকে যাচ্ছে না। আমার মনে হয় যে ইলেকশনকে কেন্দ্র করে, এবং আমরা যদি আমাদের ভূ রাজনৈতিক দিকটা যদি হিসাব করি, তাহলে আমরা দেখব যে আমাদের দেশটাকে অস্থিতিশীল করাটাই হচ্ছে তাদের আলটিমেট লক্ষ্য হবে, যাদেরই হোক। তো সেই জায়গাটার থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি দল হিসাবে, এনসিপি নতুন দল হিসাবে বিশেষ দায়িত্ব বহন করে যেন এই দেশটাকে যেন অস্থিতিশীল জায়গায় না নিতে পারে। এই ক্ষেত্রে আমাদের ছোট্ট যে কোনো একটা ভুল যে কোনো মুহূর্তে দেশের ক্ষতি নিয়ে আসতে পারে। এবং বন্দরের কথাটা যদি আমি বলি, বন্দরের ব্যাপারটা দেখেন আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখতে চাই। সেটা হচ্ছে বন্দরের ব্যাপারটা এখানে দুইটা অ্যাসপেক্ট কাজ করে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট। সো পলিটিক্যালি যারা কথা বলছেন দে আর কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট। এটার মধ্যে যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আছেন সেটাও কারেক্ট। এর মধ্যে আর ভিতরে আরও অনেক কিছু আছে, অতীতে দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রবলেম হয়নি, এখন বিদেশি থেকে দেওয়া হলে প্রবলেম হচ্ছে। আবার পলিটিক্যালি যেটা কারেক্ট সেটাও হচ্ছে যে হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্ট শুড অলসো ডিসাইড। বাট তারেক রহমান সাহেব আমাদের দলের নেতাজি, যিনি যে কথাটা বলেছেন, সেটা আমার মনে হয় সবাই সেই জায়গাতে মনোযোগ দিচ্ছেন না। সেটা হচ্ছে যে উনি, আমি যদি মোটা দাগে বলি, সেটা হচ্ছে যে আজকে যাদেরকে দেওয়া হোক, বিগত 17 বছর পর্যন্ত যে আনইলেক্টেড সরকার, ফ্যাসিবাদী সরকার, এটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, এবং যতগুলি চুক্তি করা হয়েছে সবগুলিরই বিবেচনা করা হবে, এবং এই সরকার এটা তো রেটিফিকেশন করার জন্য চিন্তা করতেই হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ।